তোমাদের সকলের মনে এখন একটা প্রশ্ন আছে যে এএনএম, জিএনএম আর বিএসসি নার্সিং এর মধ্যে কোনটা সেরা বা কোনটাতে তোমরা গেলে বেশি ভালো হবে, ফিউচার স্কোপ ভালো, জব অপরচুনিটি ভালো, স্যালারি কোন দিকে ভালো পাবে, কোন দিকে প্রমোশন ভালো পাবে, বা কোনটাতে পড়ার সময় তুমি স্কলারশিপ পাবে। এত প্রশ্ন তোমাদের মনের মধ্যে আছে। আজকে আমরা প্রতিটা প্রশ্নকে নিয়ে আলোচনা করবো। এএনএম, জিএনএম আর বিএসসি নার্সিং এর মধ্যে কোনটা তোমার জন্য সবচেয়ে ভালো। তোমাদের মাথায় অনেকের মধ্যে ভুল একটা ধারণা ঢুকে আছে, যে ধারণাটাকে আজকে নিজে ক্লিয়ার করে নাও যে কোন দিকটা সেরা, সেটাকে আগে ভালোভাবে বুঝে নাও। সবচেয়ে প্রথমে আমরা কি আলোচনা করবো, আদেও কি আমরা নার্সিং এর এই ফিল্ডে গিয়ে পরে চাকরি পাবো বা কিরকম চাকরি হচ্ছে সেটা সম্পর্কে দেখবো। যদি চাকরি পাই, এএনএম, জিএনএম, বিএসসি কাদের কত টাকার কি স্যালারি হবে, আচ্ছা কোর্সের ডিউরেশন কত, আমি যে কোর্সগুলো করব কোর্স ফিস কত, ক্যারিয়ার অপরচুনিটি কত, স্কলারশিপ কি, আর ফিউচার স্কোপ কি, আরও কী কী দিকে যেতে পারি, সব কিছু নিয়ে আলোচনা করবো। ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। ইনফরমেশন একটা ঠাসা একটা ভিডিও, যদি স্কিপ করেছো তোমার ভবিষ্যৎটাও স্কিপ হয়ে যাবে। তার জন্য বলছি যে ভালো করে মন দিয়ে দেখো, একটা তোমার লাইফের ডিসিশন যে কোন দিকের রাস্তাটা বেছে নেবে এই মুহূর্তে একটু ভাবতে শুরু করো। এটা দেখো সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যত কিছু পসিবিলিটিস আছে আমি সব নিয়ে আলোচনা করবো, শুধু যুক্ত থাকো তাহলেই হবে। আচ্ছা, সবচেয়ে প্রথমে আমরা আদেও কি চাকরি পাবো। চাকরি যখন আমরা দেখতে যাবো তখন হচ্ছে আমাদের তিনটে জায়গা আছে, একটা প্রাইভেট সেক্টর, একটা গভর্নমেন্ট সেক্টর, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট কি স্টেট গভর্নমেন্ট। তো আমি একটা করে প্রতিটা সেকশনে আসবো। সবচেয়ে প্রথমে যদি তুমি প্রাইভেটে যদি চাকরির কথা ভাবতে যাও তখন আমাদের দু ধরনের চাকরি হয়ে থাকে, মানে দুটো পোস্টে তুমি পেতে পারো, একটা হচ্ছে ক্লিনিক্যাল আর একটা নন ক্লিনিক্যাল। কিন্তু ক্লিনিক্যালটাতে তুমি বিএসসি করো বা জিএনএম করো, দুজনেই যাওয়ার জন্য এলিজিবল যদি তুমি ক্লিনিক্যাল নার্সিং করতে চাও, মানে ক্লিনিক্যাল দিকে যদি যেতে চাও। নন ক্লিনিক্যালে শুধুমাত্র বিএসসি নার্সিংরাই এলিজিবল, কিন্তু এখন এখানেও বাধ্যবাধকতা চলে এসছে, প্রাইভেট সেক্টরটা তবুও নিচ্ছে একটু বাধ্য, গভর্নমেন্ট নেবে না, একটু পরেই বলছি। এরপরে এই ক্লিনিক্যাল পোস্ট জিনিসটা কি? ক্লিনিক্যাল পোস্ট হচ্ছে তোমার স্টাফ নার্স, যেটা তুমি নার্স হবে অ্যাজ এ নার্স, সে স্টাফ নার্স হচ্ছে ক্লিনিক্যাল পোস্ট বলা হয় তাকে। তুমি যখন এক্সপিরিয়েন্স গেন করবে, এটা কিসের কথা বলছি আমরা, প্রাইভেট সেক্টরে যখন তুমি এক্সপিরিয়েন্স গেন করে নেবে তখন তোমার কাছে কি কি অপশন থাকবে, তুমি সিনিয়র স্টাফ নার্স হতে পারে, সিস্টার ইনচার্জ হতে পারবে, আর স্টাফ ইনচার্জ হতে পারবে। তো এই তিনটা তুমি এক্সপিরিয়েন্স গেন করার পরেই করতে পারবে। কখন? যদি তুমি বিএসসি আর জিএনএম নার্সিং করতে পারো তবে পরে। এএনএম এ কোনো কিছু স্কোপ নেই এইসবে। নন ক্লিনিক্যাল জিনিসটা কি? নন ক্লিনিক্যাল মানে হচ্ছে টিচিং প্রফেশন, মানে তুমি একজন টিচার হিসেবে নিজেকে দেখতে চাইছো, তুমি নার্সিং ফিল্ডে থাকতে চাইছো না, তুমি টিচার হতে চাইছো, তখন কিন্তু তুমি নন ক্লিনিক্যাল পোস্টে থাকবে। তো এই ক্ষেত্রে তুমি বিভিন্ন যে স্কুল অফ নার্সিং বা কলেজ অফ নার্সিং, স্কুল অফ নার্সিং মানে কি বিভিন্ন যেগুলো জিএনএম পড়ানো হয় যেখানে, কলেজ অফ নার্সিং মানে কি যেখানে বিএসসি পড়ানো হয়, সেখানে অ্যাজ এ টিচার তুমি যাবে। কিন্তু শুধুমাত্র বিএসসি নার্সিং স্টুডেন্টরাই এটাতে যেতে পারবে, জিএনএমরা যেতে পারবে না। তবু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পড়ে বিএসসিদেরও যাওয়াটা অনেক টাফ হয়ে গেছে, তাদেরকে আগে এমএসসি করতে হচ্ছে, এমএসসি করে নেওয়ার পরে তুমি কিন্তু অনেক ইজিলি যেতে পারবে। তবুও প্রাইভেট সেক্টরগুলোতে বিএসসিদেরকেও রিক্রুট করে নিচ্ছে যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে, কিন্তু যদি তোমার এমএসসি হয়ে থাকে তাহলে তুমি খুব ইজিলি একটা প্রাইভেট সেক্টর মানে কি, ধরো কোনো নার্সিং হোম, বড় একটা অ্যাপেলো বলো, বিএম বিড়লা বলো, পিয়ারলেস বলো, এই বড় বড় যেগুলো হসপিটালগুলো রয়েছে সেগুলো তো তুমি কিন্তু অ্যাজ এ নার্সও যেতে পারবে। বা টিচিং প্রফেশন বলতে তোমার ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর আর সিস্টার টিউটর, এই দুটোই আর কি হয়। এরপর স্যালারির যদি কথা বলা হয়, প্রাইভেটে বিএসসি নার্সিংদের 17 থেকে 20,000 পার মান্থের মতন স্যালারি দেওয়া হয়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পড়ে এমন একটা ঘটনা হয়ে আছে, বিভিন্ন ছেলেমেয়েরা ব্যাঙ্গালোর থেকে পড়াশোনা করে পরে পশ্চিমবঙ্গে আসছে। এবার তাদেরকে ব্যাঙ্গালোর থেকে যখন আসছে একটা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন লাগে, সেই রেজিস্ট্রেশনটা যদি তারা না পায় তখন কিন্তু তারা চাকরি করতে পারবে না, ঠিক আছে? তো সেই রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পাওয়ার জন্য তাদেরকে পে স্লিপ দরকার হয়, এক্সপিরিয়েন্সের একটা পে স্লিপ। তো সেই পে স্লিপটা পাওয়ার জন্য তারা অনেক প্রাইভেট ইয়েগুলোতে বিনা পয়সাতেও খেটে দিচ্ছে। তো সেই জন্য এখন কিন্তু এর স্যালারিটা অনেকটা ডাউন হয়ে গেছে। 17 থেকে 20,000 টাকা দিতেও পারে, আবার না দিতে পারে। যদি ভালো কোনো হয়, যেমন অ্যাপেলো বলো, বিএম বিড়লা বলো, তুমি আরও ভালো ভালো মণিপাল আর এইসব হসপিটালে গেলে তুমি পেয়ে যাবে। কিন্তু এটা তখনই পাবে এই স্যালারিটা যদি তুমি রেজিস্টার্ড নার্স হয়ে যাও। তোমার যে রেজিস্ট্রেশনটা সেটা যদি তুমি পেয়ে যাও, লাস্টে হচ্ছে তোমার একটা সার্টিফিকেট দেবে, সেই সার্টিফিকেটটা পেতেই 6 মাস বা 1 বছরের মাথায় দিয়ে দেয়। যখন হচ্ছে এরকম পেতে পারো, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তুমি সার্টিফিকেট পেয়েছো ততক্ষণ পর্যন্ত তুমি গভর্নমেন্টে তো চাকরি করতে পারবেই না, প্রাইভেটে চাকরি করতে পারবে। কিন্তু সেইখানে প্রাইভেট যদি বলে যে আজকে তোমাকে 5,000 টাকা স্যালারি দেবো, 10,000 টাকা স্যালারি দেবো, তোমাকে সেইটাই নিয়ে পরে চলতে হবে। কিন্তু যখন সার্টিফিকেটটা পেয়ে যাবে তখন কিন্তু তোমার ডিমান্ড বেড়ে যাবে। এএনএম নার্সিংদের ক্ষেত্রে 15 থেকে 16,000 টাকা পার মান্থের মতন হয়ে থাকে। এরপর এই এএনএম নার্সিংদের হিসাব মতন প্রাইভেটে কোনো প্রকার কোনো সুযোগ সুবিধা নেই, মানে তুমি প্রাইভেট একটা নার্সিং হোমে বা হসপিটালে তুমি চাকরি করতে যাবে, এই সুযোগ সুবিধা নেই। তবুও যারা বড় বড়, এই যেমন অ্যাপেলো বললাম, মণিপাল বললাম, আরও বড় বড় যেই হসপিটালগুলো রয়েছে তারা দিয়ে থাকে মাঝে মধ্যে। তো সেখানে বেতনও 7 থেকে 8,000 টাকা পার মান্থের মতন হয়ে থাকে। এখানে নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমাকে রাখা হবে, নার্স হিসেবে নয়, নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমাকে রাখা হবে না। দেবো এএনএমদের শুধুমাত্র গভর্নমেন্টেই চাকরি হয়ে থাকে, সেই বিষয়েও আমি বলবো। প্রাইভেটে ধর নাও এএনএমদের কোনো চাকরি হয় না। তুই বলি গভর্নমেন্ট সেক্টরে কিরকম কি চাকরির অপরচুনিটি আছে, গভর্নমেন্টে একটু দেখেন। গভর্নমেন্টে তোমার কাছে
দুটো অপশন, একটা কি ক্লিনিক্যাল, একটা কি নন ক্লিনিক্যাল। ক্লিনিক্যালের মধ্যে তুমি গ্রেড 2 এর স্টাফ নার্স পদে যুক্ত হতে পারো। কারা? যারা জিএনএম নার্সিং করেছে আর যারা বিএসসি নার্সিং করেছে। এএনএম নার্সিংটা করতে পারবে না। খুব ভালো করে বুঝুন, একটা ক্যান্ডিডেট 3 বছর জিএনএম নার্সিং করলো, আরেকজন 4 বছর বিএসসি নার্সিং করবো, দুজনেই কিন্তু একই জায়গাতে চাকরি পাবে, একই বেতনের চাকরি পাবে, স্যালারিও একই হবে, একই গ্রেডে চাকরি করবে, কোনো পার্থক্য নেই। কিন্তু পার্থক্য আছে অনেকটা। তুমি দেখতে পাচ্ছ না, এখানে একজন 3 বছর খেটে পড়ে যেই চাকরিটা পাবে, একজনকে 4 বছর পড়াশোনা করে পড়ে সেই চাকরিটাই পাচ্ছে, সেই বেতন সব কিছু সেম, কোনো পার্থক্য কিচ্ছু নেই। কিন্তু এইখানে তার মধ্যেও অনেক বেশি ঘোটালা আছে, আমি যেই বিষয়ে একটু পরে আলোচনা করছি। যদি তুমি ভাবো যে টিচিং প্রফেশন দিকে যাবে, যদিও বিএসসি নার্সিং করে পরে ডিরেক্ট টিচার হওয়াটা গভর্নমেন্টে খুবই টাফ, এখন ভ্যাকেন্সিও খুবই কম বেরোয়, বিশেষ করে ভ্যাকেন্সি বেরোচ্ছে, বেশ কিছু জায়গায় বেরিয়েছে, অ্যাপ্লাই করতে হবে। তোমার এক্সপিরিয়েন্স যদি থাকে, তুমি এমএসসি যদি করে থাকো, তুমি ইজিলি এখান থেকে পেয়ে যাবে। বিএসসি থেকে এমএসসি যদি তুমি করে নাও, ইজিলি তুমি টিচার হতে পারবে, টিউটর হতে পারবে। বিগত কয়েক বছরে কত কি চাকরি হয়েছে সেটা দেখিনি একটু। এটা হচ্ছে 11/8/2023 একটা নোটিশ, যদিও অনেক বছর আগে যারা পাস আউট হয়েছে 1-2 বছর আগে, তাদের হচ্ছে এটা প্যানেল লিস্ট, ঠিক আছে, কিন্তু 2023 11/8 দেওয়া হয়েছে। তো সেই হিসাবে যদি দেখো, তোমার টোটাল নোটিফাইড ভ্যাকেন্সি মানে কতগুলো ভ্যাকেন্সি ছিল, 2516 জনকে রিক্রুট করার কথা ছিল, কিন্তু রিক্রুট কতজনকে করেছে? 1127 জনকে। মানে এতগুলো এখনো পদ বাকি আছে, মানে গভর্নমেন্টের দরকার এতগুলো পদকে ফিল আপ করাটা দরকার, কিন্তু ফিল আপ করতে পারেনি, কারণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা তারা পার করতে পারেনি। অনেক কিছু ব্যাপার আছে, আমি একটু পরেই বলছি। তো আর একটা প্যানেল লিস্ট বেরিয়েছিল, কিন্তু এই প্রথম প্যানেল লিস্টে এই এতজনের নাম বেরিয়েছিল, ঠিক আছে। জিএনএম নার্সিং এর জন্য গ্রেড 2 তে তুমি দেখো নোটিফাইড ভ্যাকেন্সি কতগুলো দিয়েছিল? 3561 জনকে, রিক্রুট করে নিয়েছে 3300 জনকে, মানে সবকেই রিক্রুট করে নিয়েছে। যদি তুমি মেল নার্সিংকে দেখো, মেল নার্সিংদের জন্য আমরা জানি যে প্রতি বছর 120টা করে গভর্নমেন্টের সিট, কিন্তু 467 জনকে চাকরি দিবে বলেছিল, তার মধ্যে নিয়েছে কতজনকে? 325 জনকে। এর মধ্যে কিন্তু ব্যাঙ্গালোরের অনেকেও ঢুকে থাকে, যারা অনেক বছর আগে থেকে এসে পরে এক্সপিরিয়েন্স গেইন করেছে, অনেক বছর খাটতে হবে তারপরে পাবে। তার সাথে কারা পাবে? যারা প্রাইভেট কলেজ থেকে পাস আউট করে বেরোচ্ছে, তারা কিন্তু সবাই এইখানে পেতে পারো। তাহলে এই জায়গা থেকে কিন্তু প্রাইভেট কলেজ থেকে যদি তুমি পড়াশোনা করো মেল নার্সিং, তবুও কিন্তু তুমি চাকরি পেতে পারো, কারণ ভ্যাকেন্সি কিন্তু যথেষ্ট পরিমাণে ভ্যাকেন্সি বেরোয়। যদি তোমাকে এখনো পর্যন্ত স্টাফ নার্সের পদে চাকরি পেতে হয়, তোমার কিন্তু এইচএস আর মাধ্যমিকের মার্কসটা ভ্যারি করে। তার সাথে তুমি ওই 3 বছর যাবত কলেজে বা 4 বছর যাবত কলেজে যে পড়াশোনা করবে, সেই পড়াশোনার একাডেমিক ইয়ারের কত পার্সেন্টেজ এলো সেটাও কিন্তু ম্যাটার করে। কারণ এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে যত স্টাফ নার্স রিক্রুট হয়, সব কিন্তু ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট হয়। মানে তুমি তোমার কলেজ পাস আউট করে বেরোলে ইন্টারভিউ হবে, আর তোমার একাডেমিক ক্যালকুলেশন হবে, কিভাবে হবে আমি দেখাচ্ছি, তারপরে তোমাকে চাকরি দিয়ে দেবে। কোনো প্রকার কোনো রিটিন এক্সাম শুরু হয়নি। কিন্তু একটা খুব দারুণ জিনিস, যে কিছুদিনের মধ্যেই কিন্তু তোমরা পাস আউট হয়ে বেরোবে, আমাদের পুরো বিশ্বাস, মানে পুরো নার্সিং ফিল্ডে যতজন আছে ততজনেরই বিশ্বাস যে আমাদের রিটিন পরীক্ষা শুরু হয়ে যাবে, আর সেটাও কম্পিউটার বেসড পরীক্ষা শুরু হবে। কারণ অলরেডি বেশ কিছু পদে সিবিটি বা কম্পিউটার বেসড এক্সামিনেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে। তার মানে তোমাদেরও ভবিষ্যতে কিন্তু এক্সামের মাধ্যমে আবার চাকরি পাবে। এটা তো সুবিধাটা কি হবে? অনেকের এইচএসে মার্কস কম আছে, মাধ্যমিকে মার্কস কম আছে, যার জন্য তারা এতদিন পর্যন্ত নার্স হতে পারছিল না। কেন হতে পারছিল না? কারণ তোমার একাডেমিক মার্কসে 75 মার্কস থাকে, এক্সপিরিয়েন্সে 10 মার্কস থাকে, আর ইন্টারভিউয়ে 15 মার্কস থাকে। এই একাডেমিকের এই 75 মার্কসটা তো সবাই মার্ক খেয়ে যেত, এই দুটোতে তো অনেকে মার্কস তুলে নিতে পারতো 25 মার্কস, কিন্তু এই 75 মার্কসটা কীভাবে ক্যালকুলেট হতো? তোমার যে ক্লাস 10-এর রেজাল্ট, সে 10-এর রেজাল্ট থেকে 10 মার্কস নেওয়া হয়। মানে তুমি ধরো 90% পেলে 9 পাবে, 92% পেলে 9.2 পাবে, 80% পেলে 8 পাবে, এইটুকু। যদি তুমি এইচএস এর মার্কস দেখো, 25 মার্কস নেওয়া হয়। এটা বিএনএম করো বা বিএসসি করো, এটা জিএনএম নার্সিং এর জন্য হয় 25, আর বিএসসির জন্য 30 আর কি। যদি তুমি জিএনএম নার্সিংটা 3 বছর ধরে পড়াশোনাটা যে করলে, তার উপরে ভিত্তি করে 35 মার্কস থাকবে। তুমি কত পার্সেন্টেজ পেয়েছো 3 বছর ধরে পড়াশোনা করে তোমার। এটা হচ্ছে জিএনএম আর বিএসসি নার্সিং এর পে স্লিপ, কত টাকা বেতন পাবে। 34,000 টাকা হচ্ছে গ্র্যান্ড টোটাল, ডিডাকশন হয়ে পড়ে 30,060 টাকার মতন ইন হ্যান্ড স্যালারি পাবে, মানে হাতে পাবে। সো বেসিক পেটা হচ্ছে 32,500 টাকার মতন হচ্ছে বেসিক পে, ঠিক আছে। যদি বলা হয় এএনএম দের স্যালারি স্লিপ কিরকম, এএনএম নার্সিং করতে গেলে সবচেয়ে প্রথম কথা, গভর্নমেন্টে যতজন এখনো পর্যন্ত এএনএম নার্স বেরিয়েছে সবাই চাকরি পেয়ে গেছে। মানে গভর্নমেন্ট যতগুলো দরকার হয় ততজনকেই বের করে, ততজনকেই রিক্রুট করে নেয়। 6 মাসের মধ্যে তুমি চাকরি পেয়ে যাবে যদি তুমি এএনএম করতে যাও। তোমার স্যালারি কত হবে? তোমার স্যালারি এখন যেটা লাস্ট স্যালারি খোঁজ পেয়েছি, 29,331 টাকার মতন তোমার স্যালারি হবে। বেসিক পেটা এরকম থাকবে, তোমার ডিএটা বাড়িয়েছে আর কি, বাদ বাকি 29,331 টাকার মতন তোমার স্যালারি হচ্ছে। আর এইদিকে 30,060 টাকার মতন স্যালারি হচ্ছে। দেখো এইখানে 1,000 টাকা বেশি তুমি দেখতে পাচ্ছ জিএনএম এর স্যালারিটা, কিন্তু কি 1,000 টাকা বেশি নাকি অনেক বেশি সেই জিনিসটাকে একটু বুঝি। তুমি এই যে এএনএম যে করতে গেছো, ঠিক আছে, আজকে তোমার বয়স হচ্ছে, আমি ধরে নিলাম 22 বছর, বা অনেকের বয়স আছে 20 বছর। তোমাকে 60 বছর পর্যন্ত কিন্তু, মানে 60 বছর মানে 40টা বছর এই জায়গাতে এটকে থেকে যেতে হবে। বড় জোর 5-6 হাজার টাকা বা বড় জোর 10,000 টাকায় বেশি ইনক্রিমেন্ট হবে।
40টা বছর তোমাকে কাটাতে হবে 40,000 টাকার মতন চাকরিতে। তুমি ভাবো দুনিয়াতে যা সব জিনিসের দাম বাড়ছে, আজ থেকে 10 বছর পর 40,000 টাকার কোনো ভ্যালুই থাকবে না। একটা সংসার চালাতে তুমি পারবে না যদি তুমি এইখানে এটকে পুরো রয়ে যাও এই স্যালারিটাতে, কারণ ইনক্রিমেন্ট হবে না। তোমার এইখানে গেথে রয়ে গেলে এইখান থেকে এগোবার কোনো স্কোপ নেই। আগে তবু একটু আধটু ছিল, এখন আর কোনো কিছু ব্যাপারই নেই। একটু আধটু ডিএ বাড়বে মাঝে মধ্যে, 5% 10% করে ইনক্রিমেন্ট করলো, ব্যাস আর কিছু নয়। তখন তোমার চাকরি ছাড়তে যাবে, দেখবে তোমার 50-60 বছর বয়স হয়ে গেছে, তখন যারা জিএনএম করে পরে স্টাফ নার্স হয়েছিল তাদের 1 লাখ টাকার কাছাকাছি বেতন হবে, 80-90 হাজার টাকা, কিন্তু তুমি 40,000 টাকাতেই পড়ে রয়ে যাবে। তুমি তখন দেখবে যে একটা জিনিস কিনতে পারছো না, সংসার চালাতে পারছো না। তার মতন ভেবে চিন্তে কিন্তু এই জিএনএম এর দিকে এগোবে, জিএনএম এর দিকে পা দেবে। খতরনাক জিনিস এই এএনএম এর দিকে পা দেওয়াটা। কেন এএনএম এর দিকে দৌড়াতে বারণ করছি, কেন জিএনএম এর দিকে যেতে বলছি, কাদের এএনএম দিকে যাওয়া ভালো, কাদের জিএনএম দিকে যাওয়া ভালো, এই বিষয়ে আমি একটা ছোট্ট কথা বলে দিই। যদি তোমার এজ অনেক বেশি হয়ে থাকে, তুমি হাউস ওয়াইফ, তোমার বাচ্চা কাচ্চা আছে, তুমি এএনএম দিকে চোখ বন্ধ করে যাবে, জিএনএম দিকে আসো না, কারণ সমস্যা হয়ে যাবে। যদি তোমার এজ কম, তুমি কিন্তু জিএনএম দিকে যাওয়ার চেষ্টা করো। এরপর তুমি বলবে স্যার একাডেমিক আমার তো ভালো নেই, আমার অনেক কম মার্কস। যদি তোমার ভীষণই কম মার্কস হয়, মানে তোমার অনেক কম মার্কস, 40%, 50%, 60%-এর মতো মার্কস নেই, তার বেশি মার্কস নেই, তুমি এএনএমটাকে টার্গেট করতে পারো। কিন্তু তোমার যদি ক্যাটাগরি থেকে থাকে, এসসি ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি, তোমার মার্কস যদি কমও থাকে, তুমি কিন্তু জিএনএমটাকেই টার্গেট করবে। এরপর তুমি ধরো তোমার কোনোভাবে এইচএস মাধ্যমিকের পরীক্ষা খারাপ হয়েছিল, কিন্তু এখন তুমি অনেক স্টুডিয়াস হয়ে গেছো, এখন পড়াশোনা করতে পারবে, তখনও কিন্তু তুমি জিএনএম এর দিকেই যাবে। কারণ কেন, দুদিন পর থেকে কিন্তু আর কোনোভাবে ইন্টারভিউর থ্রু দিয়ে হবে না, একাডেমিক ক্যালকুলেশন করবে হবে না, পরীক্ষা দিয়ে পরে ভর্তিগুলো হবে। তখন কি হবে, তখন তোমাদেরকে যেমনভাবে সিএইচও রিক্রুটমেন্ট হয় সেরকম হবে। এরপর সিএইচও রিক্রুটমেন্টটা কি, এটা হচ্ছে একটা সিএইচও রিক্রুটমেন্টের একটা নোটিশ। দেখো 1500 জনকে ডেকেছিল। এই সিএইচও জিনিসটা কি, কমিউনিটি হেলথ অফিসার। অর্থাৎ তোমাদের প্রতিটা এরিয়াতে দেখবে এক একটা করে হেলথ সেন্টার আছে, গ্রামের দিকে বিশেষ করে হেলথ সেন্টারগুলো আছে। সেই হেলথ সেন্টারগুলোতে তুমি কমিউনিটি হেলথ অফিসার হিসেবে জয়েন করতে পারবে। তুমি একটা জিএনএম মানে করে দিলে, পাস করে গেলে, বা বিএসসিও পাস করে গেলে, এরপর তোমাকে মোটামুটি 1 বছরের মতন ঘরে বসে থাকতে হয়, বা তুমি বিভিন্ন এনজিওতে কাজ করতে পারো, প্রাইভেট সেক্টরে কাজ করতে পারো। কিন্তু এই মুহূর্তে তোমাদের প্রচুর ভ্যাকেন্সি বেরোবে সিএইচওতে বা কমিউনিটি হেলথ অফিসার। তো এখানে কি করে, 4 থেকে 6 মাসের একটা সিপিসিএইচওর ট্রেনিং হয়। সেই ট্রেনিংটার সময় তোমাদেরকে 10,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। সেইটার পরে তোমাকে কিছুদিন পরে ডিরেক্ট একটা কন্ট্রাকচুয়াল বেসে রিক্রুট করে নেওয়া হবে, যেই সময় তোমার স্যালারি হবে 20,000 টাকা করে প্রতি মাসে। যতদিন না পর্যন্ত তুমি নার্স হতে পারছো, ততদিন পর্যন্ত তোমার 20,000 টাকা করে প্রতি মাসে স্যালারি হবে। আর একটা ইনসেন্টিভ পাওয়া যায়, 5,000 টাকার মতন একটা ইনসেন্টিভ পাওয়া যায়। এটা কেন এই জায়গাটাকে টার্গেট করতে বলছি, খুব ভালো করে বুঝো। তুমি 1 বছর যে গ্যাপটাতে বসে ছিলে এতদিন ধরে, তুমি বসে আর থাকছো না। কলেজ থেকে বেরোলে রেজিস্ট্রেশন পাওয়ার মধ্যেখানের গ্যাপটাতে তুমি সিপিসিএইচও ট্রেনিং করতে যাচ্ছ, সিএইচওর এইখানে চাকরি করতে যাচ্ছ টেম্পোরারি একটা কন্ট্রাকচুয়াল বেসে। যখন অ্যাকচুয়ালি এটা 3 বছরের কন্ট্রাক্ট থাকে, কিন্তু সেই কন্ট্রাক্টটা তুমি ভেঙে পড়ে আসতে পারবে যদি তুমি স্টাফ নার্সে চান্স পেয়ে যাও। তুমি স্টাফ নার্সের দিকে যদি চান্স পেয়ে যাও, খুব ভালো করে বুঝো, তোমাকে দুটো অপশন করে দিয়ে যায় এখন, হয় তুমি নার্স হয়ে যাবে, নয়তো তুমি সিএইচও হয়ে যাবে। দুটো অপশন, একদম পার্মানেন্ট, একদম সিএইচও, একদম তোমার আজীবন থাকবে। সেইখানে কিন্তু তোমার স্যালারি কি হবে, যেটা গ্রেড 2 এর স্যালারি ছিল, এই যে 30,000 টাকা স্যালারি ছিল, সেই স্যালারিটাই তুমি পাবে, ঠিক আছে? যেটা হচ্ছে তোমার এই গ্রেড 2 এর 30,000 টাকা স্যালারি, সেটা মানে একজন সিএইচও আর একজন গ্রেড 2 এর নার্সের মধ্যে কোনো ফারাক থাকবে না, একই জিনিস হয়ে যাবে। তুমি এএনএম হচ্ছে একটা জায়গাতে গেথে পড়ে রয়ে গিয়েছিলে, এইখান থেকে কিন্তু তুমি অনেক জায়গাতে বেরোতে পারবে। তুমি এখানে পড়াশোনার সাথে সাথে তুমি পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে পারবে, এমএসসি নার্সিং করতে পারবে, পিএইচডি করতে পারবে, তোমার যেটা ইচ্ছে তুমি সেটা করতে পারবে। কিন্তু এএনএম এ যদি রয়ে যাও, তুমি ওখান থেকে আর কিছু করতে পারবে না। তোমার এখানে স্যালারিও ঢুকছে, তার সাথে তুমি করতেও পারছো। দুদিন পরে যখন হচ্ছে তোমার রিটিন এক্সাম শুরু হবে, তখন তুমি রিটিন এক্সাম দিয়ে পরে অনেক ভালো জায়গায় চলে যেতে পারবে। এই জায়গাটার জন্যই সবাইকে আমি অ্যাভয়েড করতে বলছি, যাদের মাথায় ঢুকে আছে যে এএনএম মানে আমি চাকরি পেয়ে যাবো, আমি এএনএম এর দিকে দৌড়ে যাবো। কিন্তু তুমি চাকরিটা পেয়ে পরে একটা জায়গাতে যে রয়ে যাচ্ছ, সেটাও ভেবে পরে দেখবে। যদি তুমি ওখানে থাকতেই চাও, তাহলে তুমি যদি মরতেই চাও ওখানে পচে ওই বেতন নিয়ে পড়ে 40টা বছর ধরে কিন্তু ওই জায়গাতেই তুমি রয়ে যাবে, সেটা ভেবে পরে দেখো। তার মতন ডিসিশন নেবে যে কোন দিকে যেতে চাইছো তুমি। আমাদের মনের মধ্যে অনেকেরই এখন প্রশ্ন আছে যে আমি একজন 3 বছর জিএনএম করলো, আরেকজন 4 বছর বিএসসি করলো, দুজনেই একই জায়গাতে চাকরি পাচ্ছে, একই ভ্যালু, কিন্তু এটার মধ্যে পার্থক্য আছে। এটা কিসের চাকরি বলেছিলাম? গ্রেড 2 এর পোস্টের চাকরি বলেছিলাম। তো এরপর গ্রেড 2 এর পরে কি আসবে? যদি তুমি এর থেকেও ভালো জায়গাতে যেতে চাও, তাহলে তখন আসবে গ্রেড 1। তো এই গ্রেড 1 মানে কি? গ্রেড 1 এ তুমি নার্সিং অফিসার হতে পারবে, টিচার হতে পারবে। এখানে টিচিং প্রফেশনে যাওয়াটা অনেক ইজি হয়ে যায়, কারণ অনেক এক্সপিরিয়েন্স গেইন করে নেবে। সিস্টার ইনচার্জ হতে পারবে, অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট হতে পারবে। এই এতগুলো পদে তুমি চাকরি করতে পারবে, স্যালারিও অনেক ভালো স্যালারি। তো এখানে রিক্রুটমেন্ট ফর নার্সিং অফিসার গ্রেড 1 লেখা রয়েছে। তো এইটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই একটা রিক্রুটমেন্টের নোটিশ। তো সেইখানে এই পে স্কেলটা কত দিয়ে আছে দেখো, স্যালারিতে পে স্কেল কত দিয়েছে। পে ব্যান্ড 3 9,000 থেকে 40,500, গ্রেড পে হচ্ছে 4,400 টাকা, এরকম লেখা আছে। এটার অর্থ কি তার জন্য বোঝার জন্য আমরা
একটা ওয়েবসাইটে যাবো, এখানে লেখা আছে পে ব্যান্ড 9,000 থেকে 40,500, আর এখান থেকে গ্রেড পে হচ্ছে 4,400। এইটার নিচে আসি, তুমি যখন জয়েনিং করবে তখন তোমার 35,800 টাকার মতন বেতন হবে। এরপর ইনক্রিমেন্ট হয়ে পড়ে তোমার যত বয়স বাড়বে তুমি কোথায় পৌঁছাবে দেখো, ইনক্রিমেন্ট হতে থাকলো 92,100 টাকা তোমার স্যালারি হবে। যখন তুমি রিটায়ারমেন্টের মতন বয়স হয়ে যাবে তখন তুমি প্রতি মাসে 92,000 টাকা করে পাবে। আর একটা এএনএম নার্স ততক্ষণে কি করবে, ওই জায়গাতেই গেঁথে রয়ে যাবে। ওই ডি এর যতটুকু ইনক্রিমেন্ট ততটুকু ইনক্রিমেন্ট, তার মতন ভালো করে ভাবো যে কোন দিকে যাবে তুমি। এটা তোমার টার্গেট, ভবিষ্যৎটাকে ভেবে করে যাও। আজকে একটা চাকরি পেয়ে গেলাম, দুদিনের মাথায় চাকরি পেয়ে গেলাম, একটা 29,000 টাকা স্যালারি পাবো, এটা তোমার লক্ষ্য, নাকি ভবিষ্যতে তুমি সার্ভাইভ করতে চাইছো সেটা তোমার লক্ষ্য? এটা তুমি আগে ভালো করে ভেবে নাও। তাহলে আশা করি বুঝতে পারলে এই গ্রেড 1 এর পাওয়ারটা কি। এরপরে এই গ্রেড 1 এ যাওয়ার জন্য একটা জিএনএম নার্স আর একটা বিএসসি নার্সের মধ্যে পার্থক্য আছে। যদি কেউ একজন জিএনএম নার্স হয়ে থাকে, তাকে যদি গ্রেড 1 এর চাকরি করতে হয়, তাকে আগে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে হবে, তারপরে মিনিমাম আরো অনেক বছরের এক্সপিরিয়েন্স লাগবে, প্রায় 10 বছরের মতন সময় লেগে যাবে তাকে যদি একটা গ্রেড 1 এর চাকরি পেতে হয় একটা জিএনএম নার্সকে। কিন্তু এই ক্ষেত্রে যদি একটা বিএসসি নার্স থাকতো, সেই বিএসসি নার্সিং করে একটা নার্স 5 বছরের মাথাতে এই গ্রেড 1 এর চাকরি পেয়ে যাবে। একজন জিএনএম নার্সকে প্রায় 10 বছর সময় লাগছে, একজন বিএসসি নার্সকে 5 বছরের মাথাতে তুমি গ্রেড 1 এর চাকরি পেয়ে যাবে। এই এতগুলো পদে আসতে পারবে, তুমি নিজের চোখেই দেখে নিলে স্যালারি কোন জায়গাতে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের 3 বছরে জিএনএম করা আর 4 বছরের বিএসসি করার মধ্যে পার্থক্যটা কি। পার্থক্যটা কোথায় হবে, লং টার্মে। আমি লং টার্মে অনেক বেশি বেনিফিট পাবো। এরপর এএনএম নার্সিংদের জন্য বলে দিলাম যে গভর্নমেন্টে যত এএনএম নার্স আজ পর্যন্ত বেরিয়েছে সবাই 6 মাস থেকে 1 বছরের মধ্যে চাকরি পেয়ে যায়। কেউ আজ পর্যন্ত চাকরি পায়নি এমন একটা সিঙ্গেল ক্যান্ডিডেট নেই, সকলে চাকরি পেয়েছে। এরপর লাস্ট আছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। তো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জন্য অনেক ধরনের চাকরি আছে, সবচেয়ে বেশি বিখ্যাত যেটা আছে সেটা হচ্ছে নরসেট। তো এই নরসেট দেওয়ার জন্য কিন্তু তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে জিএনএম আর বিএসসির মধ্যেও বিভেদ আছে, আমি সেই বিষয়ে আসছি। তার আগে বলে দিই, তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের রেলের জন্য চাকরি করতে পারবে, ইউপিএসসিতেও চাকরি করতে পারবে। ইউপিএসসিতেও কিন্তু নার্স রিক্রুট করে ইউপিএসসির আন্ডারে, ঠিক আছে। আরও প্রচুর যত পাবলিক সেক্টরগুলো আছে, আইওসিএল বলো বা হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম বলো, সব যত পাবলিক সেক্টর আছে পিএসইউগুলো সবাই কিন্তু নার্স রিক্রুট করে, আলাদাভাবে রিক্রুটমেন্ট বেরোয়। সেগুলো কিন্তু আমরা বলতে পারি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হিসেবে আমরা ধরতে পারি বা পাবলিক সেক্টরের চাকরি হিসেবে ধরতে পারি। তো এই নরসেট এক্সামটা যখন আমরা যাবো, একটা নরসেট এক্সামের হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ একটু আমরা পড়ে নিই। এটা হচ্ছে নরসেট এক্সাম, এই যে নরসেট এক্সামের এটা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ। তো সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা আছে একটু ভালো করে জিএনএমদের জন্য পড়ি। তুমি একজন জিএনএম নার্স ডিপ্লোমা করে নিয়েছো জিএনএম নার্সিংয়ে, এরপর তোমার এলিজিবিলিটির মধ্যে একটা বড় করে লেখা আছে 2 years experience in a minimum 50 bedded hospital after acquiring educational qualification mentioned above। এই তোমার জিএনএম মানে তোমাকে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স গেইন করতে হবে একটা 50 বেডের হসপিটালে, তবে পরে তুমি নরসেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু বিএসসি নার্সিংদের কোনো গপ্পই নেই। বিএসসি নার্সিংরা পাস করে বেরোলে সঙ্গে সঙ্গে নরসেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে। জাস্ট তুমি যদি বিএসসি নার্সিং করে নিতে পারো তাহলেই হবে। যে কোনো একটা আইএনসি বা ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভাল আছে বা যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল থেকে তুমি যদি করে নিতে পারো বিএসসি নার্সিং, তুমি নরসেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই নরসেট যে করছি, নরসেটের গুরুত্বটা কি একটু ভালো করে বুঝো। নরসেটের কত টাকা স্যালারি হয়, এটা নার্সিং অফিসার পদে তুমি চাকরি পাবে, এইমস এর নার্সিং অফিসারের পদে চাকরি পাবে। সেখানে স্যালারি স্লিপ যদি তুমি দেখো, তোমার গ্রস স্যালারি হচ্ছে 72,552 টাকা, আর নেট স্যালারি রিডাকশনের পরে 62,797 টাকা হয়েছে। এটা রিজিয়ন টু রিজিয়ন ভ্যারি করে। এটা কিসের জন্য বললাম, এইমস এর জন্য। দেখো এইমস এর হচ্ছে একজন নার্সিং অফিসার হবে, কি হবে, নার্সিং অফিসারের একটা স্যালারি। তাহলে বুঝতে পারলে এটা হচ্ছে ঢোকার সময় এটা স্যালারি, মানে সঙ্গে পাবে এটা। তারপরে এইখান থেকে ইনক্রিমেন্ট হবে 1,40,50,000 টাকা। তুমি যখন রিটায়ার্ড হবে তোমার তখন 1,40,50,000 টাকা বেতন হবে। কোথায় যেতে পারছো বুঝতে পারছো, জিএনএম বা বিএসসি করে পরে এএনএম করে যেতে পারবে না। এরপর আমরা চলে আসি একটু কোর্স ডিউরেশনে আসবো আর কোর্স ফিসে আসবো। প্রথম কথা, বিএসসির কোর্স ডিউরেশন 4 বছর, এটা 3 বছর, এটা হচ্ছে 2 বছর, এটা সার্টিফিকেট কোর্স, এটা ডিপ্লোমা কোর্স, এটা হচ্ছে ব্যাচেলার কোর্স, ঠিক আছে। এটার সবগুলোরই পরে একটা করে হচ্ছে তোমার 6 মাসের ইন্টার্নশিপ থাকে, কিন্তু এএনএম এর ক্ষেত্রে সেরকম কোনো কিছু গপ্প নেই। যদি বলা হয় কোর্স ফিসের ব্যাপারে, প্রাইভেট কলেজ থেকে যদি তুমি জিএনএম করতে চাও তখন 5 থেকে 7 লাখ টাকা খরচা হবে, আর বিএসসি করতে গেলে 5 থেকে 10 লাখ টাকা। এটা একদম থাকা খাওয়া সবকিছু মিলিয়ে পরে বলছি, কোর্স ফিস থাকা খাওয়া সবকিছু মিলিয়ে এরকম টাইপের খরচা হবে। এএনএম এর কিন্তু কোনো প্রকার কোনো প্রাইভেট কলেজ নেই। যদি তুমি গভর্নমেন্ট কলেজের কথা বলো, বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং সব ক্ষেত্রেই 12 টাকা করে প্রতি মাসে আর কি খরচা হয়। 12 বারে 144 টাকা তোমার হোস্টেল ফিসের মতন লাগে। এরপর যেটা খরচা সেটা হচ্ছে ড্রেস কিনা, বিভিন্ন বই কিনা, ইনস্ট্রুমেন্ট কিনা, এইসব জিনিসগুলোতে খরচা। তার সাথে 3,000 টাকা করে তুমি ধরে রাখতে পারো প্রতি মাসে খাওয়ার খরচা, অর্থাৎ 36,000 টাকা তোমার গোটা বছরে বেরোবে। এরপরে 36,000 টাকা বেরোবে, সেটাকে মেকআপ করার জন্য আমি বলে দিচ্ছি। স্কলারশিপের কথা যদি বলি, এএনএম যদি তুমি করতে যাও কোনো প্রকার কোনো স্কলারশিপের ব্যবস্থা নেই।
এএনএমদের কোনো প্রকার কোনো স্কলারশিপের ব্যবস্থা নেই, কিন্তু কি প্রতি মাসে তোমাকে একটা স্টাইপেন্ডের মতন দেওয়া হয়, 500 টাকা করে প্রতি মাসে দেওয়া হয়, ঠিক আছে। তো 12/5 6,000 টাকা তুমি গোটা বছরে পাবে। কিন্তু তুমি যদি জিএনএম করতে যাও, তুমি এসভিএমসিএম বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে, তখন তুমি প্রতি বছরে 18,000 টাকা পাবে। তুমি গভর্নমেন্ট থেকে পড়ো বা প্রাইভেট থেকে পড়ো, যেখান থেকে পড়ে থাকো, তুমি কিন্তু এই স্কলারশিপটা পেয়ে থাকবে। 18,000 টাকা করে তুমি প্রতি বছর পাবে, 3 বছর কন্টিনিউয়াসলি পাবে। তোমাকে কিন্তু ওই 60% মার্কসটা রাখতে হবে। যদি তুমি বিএসসি নার্সিং করতে যাও, প্রতি বছরে 60,000 টাকা করে পাবে, তুমি প্রতিটা বছরে তুমি 60,000 টাকা করে পাবে। তো এটা 4 বছর ধরে পাবে, অর্থাৎ 2,40,000 টাকা তুমি টোটাল হচ্ছে 4 বছরের স্কলারশিপ পাচ্ছ। তো সেই হিসেবে তোমার এখান থেকে অটোমেটিক 36,000 টাকা মেকআপ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর এই বিএসসি আর জিএনএমদের জন্য ফাইনাল ইয়ারে যখন তুমি ইয়ে করবে, মানে ইন্টার্নশিপ করবে, তখন 5,000 টাকা করে তোমাকে দেওয়া হবে প্রতি মাসে। 6 মাসের জন্য করেছি, একদম পুরো 30,000 টাকা লাস্টে তোমাকে দেওয়া হবে। তো সেটা থাকে, কিন্তু এএনএমদের জন্য ওইসব কোনো গপ্প থাকে না, ঠিক আছে। এরপর লাস্ট চলে আসছে, যদি তুমি ভাবছো যে নার্সিংয়ের আউটসাইডে বেরিয়ে পড়ো, তুমি দেখতে চাইছো নার্সিংয়ের বাইরেও তুমি যেতে চাইছো, তুমি কি করতে পারো। তোমার যদি বিএসসি ডিগ্রি করা থাকে, মানে বিএসসি নার্সিং করা থাকে, অর্থাৎ তোমার বিএসসি ডিগ্রি হয়েছে, তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছো, তুমি যে কোনো পরীক্ষার জন্য এলিজিবল, কম্পিটিটিভ লেভেলে ইউপিএসসি, তোমার ডাব্লিউবিসিএস বলো, সিএইচএস এর বলো, যে কোনো পরীক্ষা, যত গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা হয় সবার জন্য এলিজিবল হবে। যদি তুমি জিএনএম করে থাকো, জিএনএম যদি তুমি করে থাকো, তাহলে তুমি শুধুমাত্র 12 পাস যে পরীক্ষাগুলো হয়, 12 পাস পরীক্ষাগুলো, যেমন কি যদি বলা হয় এমটি, এসএসসি, এমটিএস বলো, সিজিএল বলো, এইসব পরীক্ষাগুলো যদি তুমি এলিজিবল হবে, এএনএম এ ওই 12 পাসই থাকবে, কারণ তুমি 12 পাস করে পরে এসছো। ডিএনএম আর বিএসসির দিকে যারা পড়াশোনা করবে, তারা যদি চাও যে তুমি ফরেনে যেতে, ফরেনে যাওয়ার মতন সুযোগ সুবিধা আছে, তোমার কাছে অনেক অপশন আছে। ফরেনের নার্স হতে পারবে, বিদেশে গিয়ে নার্সিং করতে পারবে, অনেক স্যালারি, প্রচুর স্যালারি। তুমি যদি ভাবো যে তুমি রেলের দিকে যাবে, তুমি পাবলিক সেক্টরের দিকে যাবে, তুমি সেন্ট্রালের দিকে যাবে, সব দিকে হাজারো অপশন। এএনএম এ কোনো অপশন নেই, জিএনএম আর বিএসসিতে অপশন আছে। কিন্তু বিএসসিতে যেখানে তুমি যেতে পারবে একটু কম বছর সময় লাগবে, তোমার জিএনএম থেকে ওইখানে পৌঁছাতে একটু বেশি সময় লাগবে, এইটুকুই পার্থক্য। আশা করি পুরো জিনিসটা বোঝাতে পারলাম। এরপরেও যদি তোমার মধ্যে কোনো সন্দেহ থেকে থাকে, আমাকে একটু কমেন্টে জানাও। আশা করি আর কোনো কিছু ডাউট থাকার কথা নয়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা অবশ্যই লাইক করে একটা আমাদেরকে কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো। তোমাদের বাকি সকল বন্ধুদের সাথেও একটু শেয়ার করতে, যাতে তারা সচেতন হয়ে যায়, জানতে পারে যে কোন দিকে যাওয়াটা তার জন্য যথোপযুক্ত। চলো, আজকের মধ্যে ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।